যে ব্রেকফাস্টে আমরা নিয়েছি কচুরি আর ঘুগনি। এই যে দেখুন, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা এখানে সব থেকে পুরনো এবং প্রথম বাড়ি, নাম শান্তিনিকেতন। আমাদের মোটামুটি ক্যাম্পাস ঘোরা হয়ে গেল। এখন আমরা সৃজনী শিল্পগ্রামের দিকে যাচ্ছি। যে বাড়িটি দেখব সেটি শান্তিনিকেতনেই অবস্থিত অমর্ত্য সেনের বাড়ি, প্রফেসর অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। তবু এখানে একজন রেজিস্টার্ড গাইড, সে আমাদের বুঝিয়ে দিবে। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সমীর কুমার হাজরা। আমি এই উপাসনা গৃহটি 1891 সালে নির্মাণ করিয়েছেন গুরুদেবের বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়। আজকে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি। আমরা বেরোলাম। আজকে আমরা বোলপুর শহরটা পুরোটা ঘুরবো, তাই তো? বোলপুর শহরটা ঘুরবো, শিল্পগ্রাম, সোনাঝুরি হাট, এগুলো ঘুরবো এবং কী কী ঘুরবো, কোথায় কোথায় যাব, আপনারাও আমাদের সাথে থাকবেন। তার আগে আমরা, এখন বাজে সকাল 9টা, তার আগে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নিই। যে ব্রেকফাস্টে আমরা নিয়েছি কচুরি আর ঘুগনি। এই যে দেখুন, এই মোড়টার নাম কি দাদা? এটার মোড়টার নাম হচ্ছে চিত্রা মোড়, আর এটা হচ্ছে চিত্রা সিনেমা হল। ও, আমরা চিত্রা সিনেমা হলের নিচে খাচ্ছি। একটা নাম হচ্ছে ভজহরি রান্নাঘর, দোকানের নাম ভজহরি রান্নাঘর, চিত্রা মোড়ের পাশেই চিত্রা সিনেমা হলের নিচে। এখন সকাল 10টা বাজে, আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আমরা একটা টোটো ভাড়া করলাম। আমাদের সাথে আছে বুবাই। এই যে বুবাই আজকে আমাদের পুরো বোলপুর শান্তিনিকেতন ঘোরাবে। তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে কোথায় যাবো বুবাই? প্রথমে ক্যাম্পাস দিয়ে যাবো। ওকে, ক্যাম্পাস দিয়ে, ক্যাম্পাসের ভিতরে যা যা আছে ওগুলো দেখবো, তাই তো? ওকে, ঠিক আছে, চলো তাহলে। এই মুহূর্তে আমরা শান্তিনিকেতনের ফার্স্ট গেট পার করে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করছি। কিন্তু এত বড় ক্যাম্পাসে আমরা কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, বা তার হিস্ট্রিটা কি, এটা জানার জন্য আমরা একজন গাইডের সাহায্য নিলাম। এখানে একজন রেজিস্টার্ড গাইড, সে আমাদের বুঝিয়ে দিবে। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সমীর কুমার হাজরা। আমি 15 বছরের ওপর এই কাজ করছি। আমাদের পূর্বপুরুষ থেকে এখানে আমি থাকি। আমার দাদু এখানে। তাহলে আমরা আশা রাখি আপনি আমাদের এই যে রাবেন্দ্রিক যে ব্যাপারগুলো, এটা পুরোটা আমাদের বিশ্বাস বুঝিয়ে দিবেন, যাতে আমরা হৃদয়ঙ্গম করতে পারি 100 বার। ঠিক আছে, চলুন আমরা তাহলে গাইড সাহেবকে নিয়ে আমরা শান্তিনিকেতনটা ঘুরি। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা এখানে সব থেকে পুরনো এবং প্রথম বাড়ি, নাম শান্তিনিকেতন। 1863 সাল, সেই সময় গুরুদেবের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় এখানে জমিদারের কাছ থেকে 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা নিয়ে ছোট্ট পাকা বাড়ি নির্মাণ করিয়ে নাম রেখেছিলেন শান্তিনিকেতন। এটি সেই বাড়ি, পরে বড় করা হয়। এবং এই বাড়িতে গুরুদেব ছিলেন, গুরুদেবের বাবা ছিলেন, গুরুদেবের বড় ছেলে রতীন্দ্রনাথ ঠাকুর মহাশয় ছিলেন। গুরুদেব যখন 1901 সালে বাংলাদেশ থেকে এলেন, সব পরিবারে এই বাড়িতে ওঠেন। 1901 সাল থেকে 1904 সাল পর্যন্ত এই বাড়িতে উনি ছিলেন। এই সময় থাকাকালীন গীতাঞ্জলির বহু গান কবিতা লেখেন এবং ওনার এখানে থাকাকালীন একটি কবিতা, যেমন শরৎ এসেছে, শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, কয়েক লাইন বাদ দিলে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। দেখুন, এই গেটটির ডান হাতে আমলকি গাছ প্রচুর, যেগুলিকে অনুকরণ করে ওনার লেখা। পুরনো গাছ নষ্ট হয়েছে কিছু, আবার একই ঐতিহ্য রাখতে একই গাছ আবার নতুন করে লাগানো হয়েছে। দেখুন, এই বাড়িটির সামনে একটা মূর্তি আছে, নাম অনির্বাণ শিখা। তৈরি করেছেন মহান ভাস্কর রামকিঙ্কর বেজ মহাশয়। 1940 সাল সেই সময়ে তৈরি। এই মূর্তিটি বিমূর্ত মূর্তি, অ্যাবস্ট্রাক্ট, আপনি যা ভাবতে পারেন। কিন্তু এখানে যে অর্থ দেওয়া হচ্ছে সেটা এরকম, মায়ের কোলে ছেলে, যেমন মা বাচ্চাকে কোলে করে ঈশ্বরের কাছে দীর্ঘ আয়ুর প্রার্থনা করেন, ঠিক সেই রকম এখানে বিশ্বজননী এই শান্তিনিকেতনকে শিশুরূপে কোলে ধরে ঈশ্বরের কাছে দীর্ঘ আয়ুর প্রার্থনা করছেন। সেই চিন্তা ভাবনা দিয়েছেন এখানে মহান রামকিঙ্কর বেজ। এবার দেখা যাক এখানে শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করে, তার কি রীতিনীতি আছে।
এখানে 12 মাস গাছের তলায় পড়াশোনা করানো হয়। যেমন হাজার হাজার বছর আগে যে মুনি ঋষিদের পড়াশোনা হতো গুরুকুলের গাছের তলায় যে শিক্ষা দেওয়া হতো, তো গুরুদেবের বাবা সেই চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু উনি এখানে তৈরি করতে পারেননি, সেটি গুরুদেব নির্মাণ করেছিলেন। এবার আমরা শান্তিনিকেতনের সেই বিখ্যাত বটগাছের গল্পটি শুনব। আসল কথা হলো, এই শান্তিনিকেতন সৃষ্টি হওয়ার আগের গাছ এই বটগাছটি। গাছটির বয়স 250 বছরের ওপর। জায়গাটির নাম 3 পাহাড়, তার কারণ গুরুদেব যখন 5 জন ছাত্রকে নিয়ে স্কুল শুরু করেছিলেন, তখন এখানে জলের প্রচণ্ড সংকট। জলের জন্য এখানে একটা পাশে ছোট পুকুর কাটা হয়েছিল সেন্টার পয়েন্টে। তো পরবর্তী সময় জলের সুব্যবস্থা হয়ে যায়, তখন ওই পাহাড়টিকে 3টে পাহাড় যে তৈরি হয়েছিল মাটিটা কেটে, যার জন্য 3 পাহাড় নাম রাখা হয়েছিল। আচ্ছা, তো সেই পাহাড়টি কেটে পুকুরটা বুঝিয়ে দেওয়া হয় এবং এটা বাগান করা হয়। আর এই যে বটগাছ দেখছেন, এই বটগাছটা পুরোনো দিনের যে সহজপাঠ বই, সেই বইয়ের যে প্রথম পাতায় একটা বটগাছের ছবি আছে, আপনি দেখেছেন? এটা সত্য কথা। আপামর বাঙালি যারা সহজ পাঠ পড়ে যাদের পড়াশোনার জীবন শুরু হয়েছিল, তাদের কাছে এই বটগাছটি একটি আবেগ। আজ 42 বছর বাদে ছোটবেলা সেই বটগাছকে চাক্ষুষ করলাম। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। এই তালগাছটিকে কেন্দ্র করে গোলাকার একটি মাটির বাড়ি। গুরুদেবের সময়ের এখানের ব্রহ্মচর্য আশ্রম স্কুল পাঠভবন, সেই সময়ের শিক্ষক মহাশয়, ওনার নাম তেজস চন্দ্র সেন মহাশয়, ওনারই তত্ত্বাবধানে বাড়িটি তৈরি, উনি থাকতেন। বনবাণী কাব্য গুরুদেবের যে লেখা, সেই কাব্যে কুঠিরবাসী বলে কিছু লাইন গুরুদেবের লেখা আছে, সেটা এই বাড়িটিকে নিয়ে। ভাবতেও অবাক লাগে যে আমরা ছোটবেলায় পড়েছি, আজ এত বছর পরে সেগুলো আমাদের চোখের সামনে। যদিও এখানে একটা সুবিধা আছে যে কোন কোন ভবনগুলি কোন দিকে অবস্থিত এই ক্যাম্পাসের ভিতর, তার প্রত্যেকটির ইন্ডিকেশন এখানে করা আছে বোঝার সুবিধার জন্য। আমি 2টো গামছা 100 টাকায় কিনলাম। এবার একটু কাচ মন্দিরের বিষয়ে শোনা যাক। যে কাচ মন্দিরটি বেলজিয়াম কাচের তৈরি এবং তার উপরে যে টালি আছে সেটা ইটালিয়ান টালি। চলুন শুনি এবার। কাঁচ মন্দির, কাঁচ মন্দির বলা হয়, আসলে এটি হলো ব্রহ্ম মন্দির। এখানে ব্রহ্ম সমাজের উপাসনা করা হয়। এই উপাসনা গৃহটি 1891 সালে নির্মাণ করিয়েছেন গুরুদেবের বড় ছেলে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় বড় ছেলে, গুরুদেবের বড় দাদা। 1891 নির্মাণ। আর এখানে ব্রাহ্ম সমাজের উপাসনা করা হয় এখনও। সপ্তাহে একদিন বুধবার সকালে 7টা থেকে 8টা 1 ঘন্টার সময়। এখানে শিক্ষক, ছাত্রছাত্রী সবাই আসেন, আমরাও আসতে পারি, কোনো জাতিভেদ নেই। আসতে হলে একটা জিনিস দরকার হয়, সেটা হলো সাদা জামা কাপড়। তো সপ্তাহে একদিন বুধবার 7টা থেকে 8টা 1 ঘন্টার সময় এখানে ব্রাহ্ম সমাজের উপাসনা করা। পুরনো মেলার মাঠ, এই বিষয়টা একবার জানার চেষ্টা করি। এটি হলো পুরনো মেলার মাঠ। প্রথমে গুরুদেব ওনার দাদা ভাইয়েরা একটি মিলন মেলা শুরু করেছিলেন, মিলন ক্ষেত্র। সেইটি থেকে এটি পৌষ মেলায় পরিণত হয় এবং 1961 সালে বিরাট পরিধি বেড়ে যাওয়ায় এখান থেকে উঠে গিয়ে ভুবনডাঙ্গায় মেলাটি করা হয়। আর এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোরও নাকি একটা গল্প আছে। চলুন গল্পটা শুনে নেওয়া যাক। আর এই শান্তিনিকেতনে যত গাছ দেখছেন, যে গাছ অনেক পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই গাছই সেখানে আবার নতুন করে বপন করা হয়, লাগানো হয়। হ্যাঁ, এটা শান্তিনিকেতনের নিয়ম। তো দেখুন, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র, যেখান থেকে এই শান্তিনিকেতনের সৃষ্টি উৎপত্তি হয়েছে। তো আজ থেকে 150 বছরেরও আগেকার কথা, যখন গুরুদেবের মাত্র 1 বছর বয়স, 1862 খ্রিস্টাব্দে, গুরুদেবের বাবা কলকাতা থেকে নৌকা করে জলপথে ভাগীরথী নদী হয়ে ভায়া কাটোয়া হয়ে তারাপীঠের কাছে গুনুটিয়া বলে একটি নদীর ঘাট আছে, সেখানে উনি নামেন। ওখান থেকে উনি পালকি করে আসছিলেন মেঠো রাস্তা ধরে এই পথ দিয়ে। এখানে আসার কারণ, এই শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে একটি গ্রাম আছে, আর সেখানে সেই সময় জমিদার ছিলেন ভুবন মোহন সিংহ মহাশয়, আর উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের বন্ধু ছিলেন। তো ওনারই আমন্ত্রণে ওই রায়পুর গ্রামের জমিদার বাড়িতে আসছিলেন ব্রাহ্ম সমাজের উপাসনা করার জন্য। তো যখন আসছিলেন গরমের সময়, আর এখানে যে এত গাছপালা দেখছেন, কোনো কিছুই ছিল না, বিশাল ডাঙ্গা ধুধু প্রান্তর। এই দেখুন, এই যে ছাতিমতলা বলছি, সামনে যে মঞ্চ গোলাপি রঙের পাকা ঘেরা এই জায়গাটা ছাতিমতলা, এখানের প্রাণ কেন্দ্র।
তো এই জায়গায় সেই সময় একটি বিশাল যুগ্ম ছাতিম গাছ ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয় ভ্রমণক্লান্ত হওয়ার জন্য এখানে পালকি থামিয়ে ওই ছাতিম গাছের নিচে বসে বিশ্রাম করেন। আর ওই বিশ্রাম করার ফলে মনের মধ্যে আনন্দ, আত্মার মধ্যে শান্তি পেয়েছিলেন। তাই পরক্ষণে একটি ঈশ্বর প্রদত্ত উপাসনা করেন, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। রাবড়ি আছে, দই আছে। কত দই? কত দই আছে 20 টাকা, আর রাবড়ি? রাবড়ি 40 টাকা। দেখুন এখানে একটা টাওয়ার আছে, লিফট টাওয়ার। গাইডের কথা অনুযায়ী যা বুঝতে পারলাম, এখানে যে টাওয়ারটি আছে, সারেগামা পাথানিসা সুরে গাইলে ঠোঁটের যে আকৃতি হয়, সেই আকৃতিটি এখানে খোদাই করে এই টাওয়ারের মধ্যে দেখানো হয়েছে। বা নাট্যশালা, এখানে ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, এখানের সঙ্গীতের রিহার্সাল, নৃত্যের রিহার্সাল এবং অন্যান্য প্রোগ্রাম করা হয়। এখানের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও নেওয়া হয়। বাড়িটি দেখছেন, এই বাড়িটির নাম হলো মালঞ্চ। তো গুরুদেবের যে 5টি ছেলে মেয়ে, তার মধ্যে থেকে ছোট মেয়ে মীরা দেবী এই বাড়িতে বসবাস করতেন। তো এই বাড়িটির ওপরে গুরুদেবের কাব্য লেখা আছে। আর বর্তমান কিঙ্কর উদ্যান মহান ভাস্কর রামকিঙ্কর বেজ মহাশয়ের নামে আর গেস্ট হাউসও নির্মাণ করা হয়েছে। এই যে মূর্তিটি দেখছেন, মূর্তিটির নাম কলের ডাক বা কলের বাঁশি। কারণ আমাদের এখানে প্রথম সময় 7 কিলোমিটার দূরে একটা ধানের মিল ছিল। আর গুরুদেবের সময় থেকে এখানে সাঁওতালি গ্রাম আছে পাশেই। তো 2 সাঁওতালি মহিলা ওই ধান মিলে কাজে যাওয়ার আগে পুকুরে স্নান করতে নামেন। স্নান করতে নামে দেরি হয়ে যাওয়ার জন্য ওই কলের বাঁশিটা বেজে যায়। তখন ওই 2 মহিলা তাড়াহুড়ো করে নিজেদের ভিজে শাড়ি কাপড় দেখুন উড়ছে দৌড়ে যাওয়ার জন্য, একজনের হাত ধরে যাচ্ছে। আর পেছনে দেখুন বাচ্চা ছেলে, মা দৌড়ে কাজে চলে যাওয়ার জন্য, ছেলে দেখতে পেয়ে দৌড়ে এসে এক হাতে লাঠি আর এক হাতে মায়ের আঁচল ধরেছে। মা পেছন ফিরে চেয়ে তাকিয়ে দেখছেন, সেই ভঙ্গিমায় মূর্তিটি তুলে ধরেছেন মহান ভাস্কর রামকিঙ্কর বেজ মহাশয়। 1955-56 সালে নির্মাণ। এই পাশে সঙ্গীত ভবন, এই মিউজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গীত শিক্ষা দেওয়া হয়, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, মণিপুরি, ওর সঙ্গে আরও কিছু ইনস্ট্রুমেন্ট পড়ানো হয়। এখানেও রিসার্চও করানো হচ্ছে। এখন একটু চা খেয়ে নিই, আর আমাদের এখানেই গাইডকে বিদায় জানাতে হলো। তবে গাইড সাহেবকে অনেক ধন্যবাদ, তার থেকে অনেক ইতিহাস এই শান্তিনিকেতনের আমরা জানতে পারলাম। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে একটি মিউজিয়ামও আছে, যেখানে রবি ঠাকুরের অনেক ব্যবহৃত জিনিস আছে, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা মিউজিয়ামটি ঘুরতে পারিনি। আপনারা অবশ্যই দেখবেন। ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এটি আমাদের কাছে গর্বের বিষয়। এই হচ্ছে মিউজিয়ামের গেট। যে বাড়িটি দেখব সেটি শান্তিনিকেতনেই অবস্থিত অমর্ত্য সেনের বাড়ি, প্রফেসর অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। আমাদের মোটামুটি ক্যাম্পাস ঘোরা হয়ে গেল। এখন আমরা সৃজনী শিল্পগ্রামের দিকে যাচ্ছি। অনেক মধুর স্মৃতি নিয়ে বেরিয়ে যাচ্ছি আজ শান্তিনিকেতন ক্যাম্পাস থেকে। ভীষণ ভালো লাগলো। আমি আমার পরবর্তী ব্লগে দেখাতে চলেছি সৃজনী শিল্পগ্রাম। আপনারা অবশ্যই দেখবেন, মিস করবেন না। এখনো অনেক কিছু দেখার বাকি আছে। পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকুন। নমস্কার।